বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে প্রহনের দিকে তাকিয়ে আছে ছেলেটা। চৈতি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কিছুই বলার নেই তার। যা বলার সবকিছুই তার আর্মি সাহেব বলে দিবে। ছেলেটা এক নজর চৈতির দিকে তাকিয়ে প্রহনের দিকে তাকাল। কণ্ঠে বিস্ময়ে নিয়ে বলল, উনি বিবাহিত? বিশ্বাস হচ্ছে না আমার। প্রহন মুচকি হেসে ছেলেটার কাঁধে হাত রেখে বলল, আমি ওর হাজব্যান্ড। প্রহনের কথা শুনে ছেলেটার মুখের ভাব বদলে গেল। কত আশা করে চৈতির সামনে এসে ওর প্রশংসা করল সিঙ্গেল জীবনের ইতি টানবে বলে। কিন্তু কি একটা অবস্থা! মেয়েটারও বিয়ে হয়ে গেছে। প্রেম করার আগেই ছোটখাটো একটা ছ্যাঁকা খেল ছেলেটা। মাথা নিচু করে সরি বলে প্রহনকে পাশ কাটিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করে। ছেলেটার এহেন কাণ্ডে হাসে প্রহন। চৈতির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চৈতির উদ্দেশ্যে বলল, আম্মুর কাছে থাকতে পারো না? এত দূরে একা দাঁড়িয়েছিলে কেন? মিসেস ইয়াসমিন প্রহনদের দিকে এগিয়ে আসতে আসতে বললেন, আমারই খেয়াল ছিল না, অনেকদিন পর পুরনো সখীকে দেখে আবেগে আপ্লুত হয়ে গেছিলাম। প্রহন চৈতির হাতটা শক্ত করে ধরল। রেদোয়ান চৌধুরীর কাছে যেতে যেতে বলল, সুন্দরী পিচ্ছি বউ আমার, একটু দেখে রাখবা না? বিয়েবাড়িতে কত ছেলেই আছে, পটানোর চেষ্টা করবে, শেষে বউ যদি আমার পটে যায় তখন এই আমার কি হবে ভেবে দেখেছ? প্রহনের কথা শুনে চৈতি ধীর গলায় উত্তর দিল, আমি এমন না। আচ্ছা, তাহলে আপনি কেমন ম্যাডাম? বলেন একটু শুনি। জানি না। আহ প্রহন, মেয়েটাকে আর কিছু বলিস না। মিসেস ইয়াসমিনের কথার প্রতিউত্তরে প্রহন বলে, পিচ্চিকে না, আমি তোমাকে বলেছি কথাগুলো। বাদ দে এইসব কথা। মিসেস ইয়াসমিনের কণ্ঠে বিরক্তি। প্রহনও আর কথা বাড়ানো না। হলুদের পর্ব শেষ হতে বেশ রাত হবে। রেদোয়ান চৌধুরীর শরীরটা খারাপ। বেশি দেরি না করে 10টার দিকেই বাড়ি ফিরে আসে প্রহনরা। শাড়ি পরে থাকতে দম আটকে যাচ্ছিল চৈতির। শাড়ি বদলে সালোয়ার কামিজ পরে বিছানায় বসে বড় বড় শ্বাস নিতে লাগল। চৈতির এহেন কাণ্ডে প্রহন হেসে বলল, হিমালয় পর্বতের চূড়ায় উঠেছিলে মনে হয়, এত হাঁপাচ্ছ কেন পিচ্ছি? চৈতির সোজা সাপটা উত্তর, শাড়ি পরতে অভ্যস্ত না আমি। তাহলে পরেছ কেন? বলেছিলাম না শাড়ি বদলে অন্য কিছু পরে যাওয়ার জন্য? তখন বড় মুখে কি বলেছ? শাড়ি সামলাতে না পারলে আপনাকে সামলাবো কি করে? আম্মু আব্বুর সামনে কথাটা বলে কতটা লজ্জায় ফেলেছিলে আমাকে বুঝতে পারছ তুমি? প্রহনের সব কথা মাথার উপর দিয়ে গেল চৈতির। কিছুই ঠিকমতো বুঝল না। প্রহন বিছানায় শুয়ে পড়ল। বিড়বিড় পরে বলল, আহ শান্তি। পিচ্চি, লাইট অফ করে ডিম লাইটটা অন করে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। প্রহনের কথা মতো চৈতি লাইট অফ করে বিছানায় গিয়ে প্রহনের কাছ থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। পাশ ফিরে প্রহন এক নজর চৈতির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আজ রাতেও ঘুমানো হবে তার। ঘুমালেই বিপত্তি। জেনে শুনে বিপত্তি ঘটালে এতে মহাপাপ হবে, ভীষণ পাপ। বিছানার সাথে বন্ধুত্বটা ছোটবেলা থেকেই খুব গাঢ় চৈতির। বিছানায় আয়েশ করে গা এলিয়ে দিলেই চোখ জুড়ে নিদ্রা এসে ভিড় জমায়। নেত্রজোড়া বন্ধ হয়ে আসে আপনা আপনি। দ্রুতই পাড়ি জমায় তন্দ্রার দেশে। গভীর তন্দ্রায় আচ্ছন্ন নবীনা কিশোরীর ঘুমন্ত নয়ন জুড়ে ছেয়ে আছে এক রাস মুগ্ধতা। সেই মুগ্ধতা দেখার সৌভাগ্য সবার হয় না। সত্যিকারের প্রেমিক পুরুষেরা তার প্রিয়তমার সব কিছুতেই মুগ্ধতা খুঁজে পায়। তাদের কথাবার্তা, ঘুমন্ত মুখশ্রী, তাদের ছোট ছোট ভুলগুলো, তাদের হাঁটার ছন্দেও যেন থাকে এক আকাশ সমান ভালো লাগা। প্রেমিকের মন অলিন্দের সবটুকু জায়গা জুড়ে প্রেমিকার বসবাস থাকে। আচ্ছা, স্বামী নামক প্রেমিকের চোখের ঘুম যে নবীনা কিশোরী কেড়ে নিয়েছে, সে কথা কি কখনো জানা হবে তার? নাকি অজানায় হারিয়ে যাবে সেই সত্যগুলো? দূরে বহু দূর, যেখান থেকে খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়বে। প্রহুণ চৈতির দিকে তাকাতে চায় না। মস্তিষ্ক ঝঙ্কার দিয়ে উঠল। তাকাবি না প্রহন, এতে অন্যায় হবে, ঘোর অন্যায়। অন্যদিকে বেপরোয়া মন বলে ওঠে, একটাবার একটা অন্যায় করলে কিচ্ছু হবে না প্রহন, কিচ্ছু না। মস্তিষ্কের বারণের ওপর এক বালতি পানি ঢেলে দিয়ে মনের ডাকে সাড়া দিল প্রহন। কাত হয়ে ঘুমন্ত মানবীর আননের দিকে নেত্রজোড়া নিবদ্ধ করে। মন এক প্রশান্তিতে শান্ত হয়ে ওঠে, আর মস্তিষ্কে ধপ করে আগুন জ্বলে ওঠে। আখিজোড়া বন্ধ করতেই দম আটকে আসে প্রহনের। নেত্রজুড়ে নিদ্রার আনাগোনাও নেই। শোয়া থেকে উঠে বসে প্রহন। ঘুম হবে না তার। কি এক অনলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে প্রহন, সেই উত্তর জানা নেই তার। আজকাল নিজেকে বড্ড অচেনা মনে হয়। সেই গম্ভীর, রাগী প্রহনটা যেন বিয়ের দিনই কোথায় হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে প্রহনের কাছ থেকে। এ কি অদ্ভুত পরিবর্তন!
একদম নতুন এক প্রহণ হিসেবে নিজেকে আবিষ্কার করছে সে, একদম নতুন। চৈতির ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে প্রহণ হতাশ কণ্ঠে বলে উঠল, আমি শুধু তোমার মুখপানে চেয়েই ঠের পাই কিশোরী, আমি আর আমার মাঝে সহস্র বছর যাবৎ নাই মরেছি, ভীষণ জ্বরে পুড়ে মরেছি। অজস্র শব্দের ভিড়ে কয়েকটা শব্দ খুঁজে নিয়ে প্রহণ একটি বাক্য সাজাল। কেমন করে এমন হলো জানি না। নারী, যার কাছে পুরুষের কঠিন হৃদয় এক নিমিষে গলিয়ে ফেলার অস্ত্র আছে। সেদিন রাতেও ঘুম হল না প্রহণের। ঘুম না হওয়ার বিশেষ কোনো কারণ নেই, একটাই কারণ, চৈতি। বিভাবরী সবে তমশ্রীর গাঢ় রেশ কাটিয়ে আদিত্যের রঙিলা প্রভায় মৃদু রাঙিন হয়ে উঠছে। দক্ষিণা হাওয়ায় এলোমেলো হচ্ছে ঘুমন্ত মানবীর অবাধ্য চুল। ইচ্ছে করেই দক্ষিণের জানালাটা মেলে দিয়েছে প্রহণ। পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, ভোর হয়েছে যে। প্রহণ চৈতির দিকে এগিয়ে গেল, খুব যত্ন করে মাথায় হাত বুলিয়ে চৈতিকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। প্রভাতের শান্ত স্নিগ্ধ পরিবেশের মতো কণ্ঠে চৈতিকে ডাক দিল, পিচ্চি, উঠো, ফজরের নামাজ আদায় করে নাও। উঠো পিচ্চি। প্রহণের ডাক চৈতি শ্রবণেন্দ্রিয়তে পৌঁছাতেই ঘুম ভেঙে যায়। পিটপিট করে চক্ষুজোড়া মেলতেই প্রহণের মুখখানি এত কাছ থেকে দেখে ঘাবড়ে গেল চৈতি। প্রহণ তা বুঝতে পেরে সরে দাঁড়াল। হালকা কেশে গলা পরিষ্কার করে চৈতির দিকে না তাকিয়েই রাশ ভারী গম্ভীর কণ্ঠে বলল, অজু করে ফজরের নামাজ আদায় করে নাও। চৈতিকে কথাটা বলা শেষ করেই রুম থেকে বেরিয়ে গেল প্রহণ। তন্দ্রা ভাব কাটেনি চৈতির, দুই হাত দিয়ে চোখ কচলাতে লাগল, ঘুম ছাড়ানোর চেষ্টা। ঘুমের ঘোরেই হেলে দুলে হেঁটে ওয়াশরুমে চলে গেল। চোখের মধ্যে পানির ঝাপটা দিতেই ঘুম চলে গেল।